মানব ইতিহাসের বহু গল্প লেখা হয়েছে জনবহুল শহর আর উর্বর ভূমির কোলে, কিন্তু কিছু গল্প লেখা হয়েছে প্রকৃতির রুক্ষতম ক্যানভাসে, মরুভূমির বুকে, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত একটি টিকে থাকার সংগ্রাম। সেই সব অদেখা গল্পের এক অবিচ্ছেদ্য অংশ হলো বেদুইনদের কাহিনী। তারা কেবল একটি জনগোষ্ঠী নয়, তারা চলমান ইতিহাস, মরুভূমির শ্বাস প্রশ্বাস আর হাজার বছরের অদম্য চেতনার প্রতীক। আজ আমরা ডুব দেব সেই প্রাচীন ইতিহাসের গভীরে, অনুসন্ধান করব বেদুইনদের সেই দীর্ঘ যাত্রার পথরেখা, যা তাদের আরব উপদ্বীপের জন্মভূমি থেকে নিয়ে এসেছে সিরিয়ার মরুভূমিতে। কীভাবে তারা গড়ে তুলল এক অনন্য জীবনধারা, আর কীভাবেই বা টিকে রইল শত শত বছরের উত্থান পতনের মাঝে। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বেদুইনদের ইতিহাস খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সুদূর অতীতে, খ্রিস্টপূর্ব শতাব্দীও। তাদের শিকড় পতিত আরব উপদ্বীপের বিশাল ও শুকনো মরুভূমির অঞ্চলে। এই অঞ্চল তার কঠোর জলবায়ু এবং সীমিত প্রাকৃতিক সম্পদের সত্ত্বেও শতাব্দীর পর শতাব্দী ধরে যাযাবর গোষ্ঠীগুলোর বাসস্থান ছিল। বেদুইন শব্দটি আরবি বাদিয়া থেকে এসেছে, যার অর্থ মরুভূমি বা গ্রামহীন স্থান। এতে স্পষ্ট হয় যে তাদের যাযাবর জীবনধারা। তারা ছিল প্রকৃতির সন্তান, যারা তাদের পশুপাল, বিশেষ করে উট, ভেড়া এবং ছাগলের খোঁজে নিরন্তর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। আদিম বেদুইন সমাজ ছিল অত্যন্ত গোত্রভিত্তিক। একটি গোত্র বেশ কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো, যারা রক্তের সম্পর্কের বাঁধনে আবদ্ধ থাকত। তাদের গোত্রের সর্দার বা শেখ ছিলেন তাদের নেতা, যিনি প্রজ্ঞা, সাহস এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হতেন। শেখের দায়িত্ব ছিল গোত্রের মঙ্গল নিশ্চিত করা, বিরোধ নিষ্পত্তি করা এবং বাইরের গোত্র বা শক্তির সাথে সম্পর্ক স্থাপন করা। তাদের জীবনধারা ছিল কঠোর, কিন্তু স্বাধীনতার এক অদম্য চেষ্টা ছিল তাদের চালিকা শক্তি। তারা কোনো নির্দিষ্ট বসতি বা শহরের প্রতি অনুগত ছিল না, তাদের অনুগত্য ছিল কেবল তাদের গোত্র এবং মরুভূমির প্রতি। এই প্রাথমিক যুগে বেদুইনদের টিকে থাকা নির্ভর করত তাদের মরুভূমির গভীর জ্ঞানের ওপর। তারা জানত কোথায় লুকানো জলের উৎস পাওয়া যাবে, কোন মরু গাছ পশুপালনের জন্য নিরাপদ, এবং কিভাবে বালু ঝড় বা মরুভূমির অন্যান্য বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হয়। রাতের আকাশে তারাদের অবস্থান দেখে তারা দিক নির্ণয় করত, যা তাদের দীর্ঘ যাত্রার পথের একমাত্র মানচিত্র ছিল। এই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম মৌখিকভাবে হস্তান্তরিত হয়েছে, যা তাদের সাংস্কৃতিক এক অমূল্য অংশ। তাদের কবিতা, গান এবং মৌখিক গল্পগুলো ছিল তাদের ইতিহাস, তাদের বীরত্ব এবং মরুভূমির প্রতি তাদের ভালোবাসার প্রকাশ। বেদুইনদের এই যাযাবর জীবন কেবল প্রাকৃতিক কারণেই ছিল না, এটি তাদের সামাজিক, অর্থনৈতিক এবং কখনো কখনো রাজনৈতিক বাস্তবতার অংশ ছিল। যখন কোনো অঞ্চলে খরা দীর্ঘস্থায়ী হতো, চারণভূমি শুকিয়ে যেত অথবা পানির উৎস ফুরিয়ে যেত, তখন নতুন ভূমির সন্ধানে তারা যাত্রা শুরু করত। এই কারণে আরব উপদ্বীপের বিভিন্ন বেদুইন গোত্র ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে, উর্বর ক্রিনসেন্ট এবং সিরিয়ার বিশাল মরুভূমির অঞ্চলের দিকে। সিরিয়ার এই অঞ্চল, যা বাদিয়া আশ নামেও পরিচিত, তাদের জন্য এক আদর্শ স্থান হয়ে ওঠে। যদিও এটি আরব উপদ্বীপের মতো শুকনো ছিল, তবে এখানে বিক্ষিপ্ত মরুদ্যান, শুকনো নদীগর্ভ এবং কিছু মৌসুমী বৃষ্টিপাতের কারণে সীমিত হলেও তাদের চারণভূমি সুযোগ ছিল। এই স্থানান্তর প্রক্রিয়াটি রাতারাতি ঘটেনি, বরং এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে এক ধীর প্রক্রিয়া, যেখানে প্রতিটি গোত্র নিজেদের প্রয়োজনে নতুন পথ খুঁজে নিত। এই স্থানান্তরের সময় তারা কেবল চারণভূমি খুঁজত না, তারা নতুন বাণিজ্য পথও আবিষ্কার করত। মধ্যপ্রাচ্যের প্রাচীন বাণিজ্য পথগুলো, যেমন সিল্ক রোড, প্রায়শই মরুভূমির ওপর দিয়ে যেত। বেদুইনরা এই পথগুলো সম্পর্কে সবচেয়ে ভালো জানত। তারা বাণিজ্যিক কাফেলাগুলোকে সুরক্ষা দিত, তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করত এবং এর বিনিময়ে পণ্য বা অর্থ লাভ করত। এভাবেই তারা মরুভূমির অর্থনৈতিক নেটওয়ার্কের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাদের গতিশীলতা এবং মরুভূমির গভীর জ্ঞান তাদের এক বিশেষ দক্ষতা প্রদান করেছিল, যা অন্য কোনো জনগোষ্ঠী সহজেই অর্জন করতে পারত না। সপ্তম শতাব্দীতে ইসলামের আবির্ভাব বেদুইনদের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। ইসলামের প্রাথমিক বিজয় অভিযানে অনেক বেদুইন গোত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তাদের সামরিক সক্ষমতা, উট পরিচালনার দক্ষতা এবং মরুভূমির প্রতিকূল পরিবেশে যুদ্ধ করার ক্ষমতা মুসলিম সেনাবাহিনীর সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল। বেদুইনরা দ্রুত গতিতে মরুভূমি পাড়ি দিতে পারত এবং অতর্কিত আক্রমণে পারদর্শী ছিল, যা তাদের প্রতিপক্ষের জন্য প্রায়শই অপ্রত্যাশিত ছিল। এই সময় থেকে বেদুইনরা ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। ইসলামের একত্ববাদের সরল বার্তা এবং এর সামাজিক ন্যায় বিচারের ধারা অনেক বেদুইন গোত্রকে আকৃষ্ট করে। ইসলাম ধর্ম তাদের যাযাবর জীবনে গভীরভাবে মিশে যায়, যারা হয়ে ওঠে ইসলামের বার্তাবাহক এবং নতুন মুসলিম সাম্রাজ্যের বিস্তারের সহায়ক শক্তি। বহু সাহাবী যারা ইসলামের প্রাথমিক যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারা বেদুইন গোত্র থেকে এসেছেন। এটি প্রমাণ করে যে ইসলামের ইতিহাসে বেদুইনদের অবদান কতটা গভীর ছিল। তবে বেদুইনদের ইসলাম গ্রহণ সম্পূর্ণরূপে একমুখী ছিল না। তাদের যাযাবর জীবন এবং গোত্রীয় ঐতিহ্য ইসলামের কিছু নির্দিষ্ট প্রথার সাথে ভিন্নভাবে মানিয়ে নেয়। উদাহরণস্বরূপ, তাদের জন্য মসজিদ ভিত্তিক নামাজ বা নিয়মিত হজ পালন সব সময় সম্ভব ছিল না। তারা তাদের তাঁবুতে বা মরুভূমির খোলা আকাশের নিচে নামাজ আদায় করত এবং তাদের ধর্ম পালন ছিল তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম তাদের গোত্রীয় সংহতি এবং নৈতিক মূল্যবোধকে আরও দৃঢ় করে, কিন্তু তাদের মৌলিক যাযাবর জীবনধারাকে পরিবর্তন করেনি। উমাইয়া, আব্বাসী এবং পরবর্তীকালে বিশাল অটোমান সাম্রাজ্যের অধীনেও বেদুইনরা সিরিয়ার মরুভূমি অঞ্চলে তাদের নিজস্ব জীবনধারা বজায় রাখতে সক্ষম হয়। এই বিশাল সাম্রাজ্যগুলো হয়তো শহরের কেন্দ্রগুলোতে শক্তিশালী নিয়ন্ত্রণ রাখত, কিন্তু মরুভূমির গভীরে বেদুইনদের উপর সরাসরি কঠোর শাসন প্রতিষ্ঠা করা তাদের পক্ষে প্রায়শই অসম্ভব ছিল। বেদুইনদের যাযাবর প্রকৃতি এবং মরুভূমির দুর্গমতা তাদের ধরাছোঁয়ার বাইরে রাখত। তাদের দ্রুত স্থান পরিবর্তন করার সক্ষমতা এবং মরুভূমির ভূখণ্ড সম্পর্কে তাদের গভীর জ্ঞান তাদের এক ধরনের অজেয় প্রদান করেছিল। বরং অনেক সময় সাম্রাজ্যগুলো বেদুইনদের সাথে এক ধরনের কৌশলগত সমঝোতা সম্পর্ক বজায় রাখত। সাম্রাজ্যগুলো বুঝতে পেরেছিল যে বেদুইনদের শক্তিকে দমন করার চাইতে তাদের সাথে একটি কার্যকরী সম্পর্ক তৈরি করা অনেক বেশি ফলস্বরূপ। বেদুইনরা মরুভূমির বাণিজ্য পথগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করত, বাণিজ্যিক কাফেলাকে পাহারা দিত এবং কখনো কখনো সাম্রাজ্যের পক্ষে সামরিক সহায়তাও দিত, বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করার ক্ষেত্রে। বিনিময়ে তারা মরুভূমিতে তাদের স্বাধীনতা, নিজের গোত্রিক আইন এবং জীবনযাপন পদ্ধতি বজায় রাখতে অনুমতি পেত। এটি ছিল একটি সূক্ষ্ম ভারসাম্য যেখানে উভয় পক্ষই একে অপরের প্রয়োজন মেটাত। সাম্রাজ্যগুলো বেদুইনদের মরুভূমির চোখ ও কান হিসেবে ব্যবহার হতো, আর বেদুইনরা নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রাখতে পারত। অটোমান সাম্রাজ্যের অধীনে, বিশেষ করে 19 শতাব্দীর শেষের দিকে, সাম্রাজ্য বেদুইনদের বসতি স্থাপনের জন্য বেশ কিছু চেষ্টা করেছিল। তারা বেদুইনদের জন্য কৃষি জমি বরাদ্দ করে, এমনকি কিছু ক্ষেত্রে সামরিক বাহিনী ব্যবহার করে তাদের স্থায়ী করতে চেয়েছিল। কিন্তু বেদুইনদের যাযাবর চেতনা এতটাই দৃঢ় ছিল যে এই প্রচেষ্টা বেশিরভাগই ক্ষেত্রেই ব্যর্থ হয়। তারা তাদের স্বাধীনতা এবং মরুভূমির প্রতি তাদের টান ছাড়তে নারাজ ছিল। এই সময়কালেই কিছু বেদুইন গোত্র হয়তো আংশিকভাবে বসতি স্থাপন করেছিল, কিন্তু বেশিরভাগই তাদের যাযাবর জীবনধারাকে আঁকড়ে ধরেছিল। বিংশ শতাব্দীর শুরুতেই, যখন মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বযুদ্ধ এবং অটোমান সাম্রাজ্যের পতনের পর আধুনিক রাষ্ট্রের সীমানা নির্ধারিত হতে শুরু করে, তখন বেদুইনদের জীবনের এক ধরনের নতুন চ্যালেঞ্জ আসে। সাইক্স-পিকো চুক্তি এবং পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সিরিয়া, জর্ডান, ইরাক এবং সৌদি আরবের মতো রাষ্ট্রগুলোর সীমানা আঁকা হয়। এর ফলে বেদুইনদের শত শত বছরের যাযাবর পথগুলো রাজনৈতিক সীমানার বিভক্ত হয়ে পড়ে। একটি গোত্র যারা আগে এক অভিন্ন ভূমিতে বিচরণ করত, এখন নিজেদেরকে ভিন্ন ভিন্ন দেশের নাগরিক হিসেবে আবিষ্কার করল। এই সীমানা নির্ধারণ বেদুইনদের জন্য এক নতুন আইনগত ও সামাজিক জটিলতা তৈরি করে। তাদের জন্য সীমান্ত পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ল, কারণ প্রতিটি রাষ্ট্রের নিজস্ব আইন ও সীমা নিয়ন্ত্রণ ছিল। তাদের ঐতিহ্যবাহী চারণভূমিগুলো এখন একাধিক দেশের মধ্যে ভাগ হয়ে গেল। এই সময়কাল থেকেই বেদুইনদের অবাধ চলাচলের স্বাধীনতা ধীরে ধীরে সীমিত হতে শুরু করে। অনেক বেদুইন গোত্রই তাদের ঐতিহ্যবাহী পথ পরিবর্তন করল, অথবা কিছু ক্ষেত্রে তাদের যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি স্থাপন করতে হলো। কিন্তু এরপরও সিরিয়ার বিশাল মরুভূমি এবং তার প্রতিবেশী দেশগুলোর মরুভূমি অঞ্চলে বেদুইনদের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু হয়ে থাকে।
তারা বহু শতাব্দী ধরে নিজেদের সক্রিয়তা বজায় রেখেছে, যা তাদের ঐতিহ্য, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। তাদের মুখে মুখে ফেরা গল্প, কবিতা এবং গানগুলো তাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাসকে আজও ধারণ করে আছে। আজ সিরিয়ায় বেদুইনরা এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। আধুনিক বিশ্বের জটিলতা, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনে তাদের প্রাচীন জীবনধারাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করছে। সিরিয়ার গৃহযুদ্ধ বেদুইনদের জীবনকে উলটপালট করে দিয়েছে। যুদ্ধ অপরাধ, বোমাবর্ষণ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আগ্রাসনে তাদের নিরাপত্তা চারণভূমিগুলো কেড়ে নিয়েছে। অনেক বেদুইন গোত্রকে নিজেদের ঐতিহ্যবাহী এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, যার ফলে তারা অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। তাদের পশুপাল, যা তাদের জীবিকার প্রধান উৎস, যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে তাঁবু ছেড়ে শহরের উপকণ্ঠে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যেখানে তাদের যাযাবর জীবনের স্বাধীনতা বলতে কিছুই নেই। আধুনিকতার চাপেও বেদুইনদের জীবনযাত্রার পরিবর্তন আনছে। সরকারগুলো তাদের যাযাবর জীবনকে নিরুৎসাহিত করছে এবং তাদের স্থায়ী বসতি স্থাপনের জন্য উৎসাহিত করছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল এবং স্বাস্থ্যসেবার মতো আধুনিক সুবিধাগুলো বেদুইনদের জীবনধারার প্রভাব ফেলছে। তরুণ প্রজন্ম শিক্ষার জন্য বা উন্নত জীবনের আশায় শহরমুখী হচ্ছে, যার ফলে তাদের প্রাচীন সংস্কৃতি এবং রীতিনীতি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, যেমন দীর্ঘস্থায়ী খরা এবং মরুকরণ, তাদের চারণভূমিগুলোকে আরও শুকনো করে তুলছে, যা পশুপালনে কঠিন করে তুলছে। তাদের সংখ্যা কমে আসছে, তরুণ প্রজন্ম আধুনিক জীবনের দিকে ঝুঁকছে এবং তাদের ঐতিহ্যবাহী চারণভূমিগুলো সংকুচিত হচ্ছে। উটের পিঠের পরিবর্তেই অনেকে এখন জিপ গাড়ি ব্যবহার করছে। তাঁবুর পাশেই হয়তো একটি স্যাটেলাইট ডিশ দেখা যাচ্ছে। এই পরিবর্তনগুলো তাদের জীবনধারায় এক নতুন মাত্রা যোগ করেছে, কিন্তু একই সাথে তাদের প্রাচীন অস্তিত্বকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। তবুও বেদুইনদের টিকে থাকার একটি দীর্ঘ ইতিহাস আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মরুভূমির কঠোর পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়েছে। তাদের আত্মনির্ভরশীলতা এবং তাদের গোত্রীয় একতা হয়তো এই পরিবর্তনের সময় তাদের টিকে থাকতে সাহায্য করবে। তারা হয়তো আগের মতো সম্পূর্ণ যাযাবর জীবনযাপন করবে না, কিন্তু তাদের ঐতিহ্য, তাদের গল্প এবং তাদের আত্মপরিচয় হয়তো কোনো না কোনোভাবে টিকে থাকবে। সিরিয়ায় বেদুইনদের গল্প কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গল্প নয়। মরুভূমির এই যাযাবররা তাদের জীবন দিয়েই প্রমাণ করেছে যে চরম প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরে রাখতে পারে।